আসসালামু আলাইকুম। SC26 আশা করি তোমাদের সবার কেমিস্ট্রির প্রস্তুতি খুব ভালো চলতেছে। আমি এই মুহূর্তে তোমাদের সাথে রসায়নের সপ্তম অধ্যায় রসায়ন বিজ্ঞান চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো আমাদের এই চ্যাপ্টারের সর্বপ্রথম যে টপিকটা তা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া প্রকারভেদ। তো রাসায়নিক বিক্রিয়া প্রকারভেদের মধ্যে অনেকগুলো বিক্রিয়া আছে। তার মধ্যে প্রথমত সংযোজন বিক্রিয়া। আমরা জানি যে যদি একাধিক যৌগ যদি পরস্পরের সাথে যুক্ত হয় বা একাধিক পদার্থ যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি নতুন কোনো পদার্থ তৈরি করে বা নতুন কোনো যৌগ তৈরি করে, তখন তাকে আমরা বলেছি সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার মধ্যে আবার আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া কোনটা? ফর এক্সাম্পল, যে আমরা যদি বলি যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে, এটা এক ধরনের সংযোজন বিক্রিয়া। আবার আমরা যদি বলি যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, এটা এক ধরনের সংযোজন বিক্রিয়া। তবে এই সংযোজন বিক্রিয়াটাকে আমরা বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া। কেন? সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে যে বিক্রিয়কগুলো ধরনের মৌলিক পদার্থ হয়, এখানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন উভয় মৌলিক পদার্থ, তাই এটাকে আমরা বলতে পারবো এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আমরা জানি যে কোনো একটা যৌগ যদি ভেঙে একাধিক যৌগে পরিণত হয়, যেমন CaCO3 কে আমরা তাপ দিলে এটা ভেঙে CaO কার্বন ডাইঅক্সাইড পরিণত করে, তখন আমরা এটাকে বলতে পারবো এটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে যদি কোনো একটা মৌল, যেমন কপার হচ্ছে যে জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করে সে এই কপারটা জিঙ্ককে ধাক্কা দিয়ে বের করে দেয়, তার জায়গাটা দখল করে নেয় এবং জিঙ্ককে সে বের করে দেয়। তাহলে যদি কোনো একটা বিক্রিয়ক যদি অন্য একটা বিক্রিয়ককে কোনো একটা যৌগ থেকে বের করে দিয়ে তার জায়গাটা দখল করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে দহন বিক্রিয়া। কোন একটা যৌগকে অক্সিজেন উপস্থিতিতে পুড়িয়ে যদি তার উপাদান মৌলের অক্সাইড রূপান্তর করা হয়, তখন তাকে বলা হয় দহন বিক্রিয়া। যেমন আমরা হচ্ছে মিথেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া পোড়াইলে সে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন করে, তো এটাকে আমরা বলি হচ্ছে দহন বিক্রিয়া। এরপর হচ্ছে আদ্য বিশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, এখানে একটা মিস হয়েছে, প্রশমন বিক্রিয়া মিস হয়েছে। আচ্ছা, প্রশমন বিক্রিয়াটা কি? প্রশমন বিক্রিয়া হচ্ছে আমরা জানি যে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণে পানি উৎপাদন করে, তাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। আর আমাদের রিয়েল লাইফে প্রশমন বিক্রিয়া অনেক ভূমিকা আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে অ্যান্টাসিড। যে আমরা যে পেটের মধ্যে যে অ্যাসিডিটি হয়, অ্যান্টাসিড খাওয়ার পর যে সেটা দূরীভূত হয়, এই বিক্রিয়াটা পরীক্ষা খুব আসে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু দেখাই যে আমরা যে অ্যান্টাসিড হিসেবে যে ওষুধগুলো খাই সেগুলো মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে তার মধ্যে, এবং এখানে প্যাটের মধ্যে HCl থাকে, তারা বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং কি তৈরি করে? পানি তৈরি করে। আবার এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে। বইয়ের মধ্যে দুইটা আছে, আমরা দনটা একটু দেখে না, ওটা হচ্ছে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3। তাহলে আমরা যে অ্যান্টাসিড খাই সেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। তো তাহলে HCl এর সাথে বিক্রিয়া করে তারা কি করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে, এবং এভাবে আমার অ্যাসিড দূরীভূত হবে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমাদের পানির পানি দুই ধরনের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে আদ্য বিশ্লেষণ বিক্রিয়া, একটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। আদ্য বিশ্লেষণ বিক্রিয়াটা কি? কোনো একটা যৌগ যদি পানির সাথে বিক্রিয়া করে নতুন কোনো যৌগ তৈরি করে, তখন তাকে আমরা বলবো আদ্য বিশ্লেষণ বিক্রিয়া। যেমন হচ্ছে যে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারে। সাথে আমাদের আচ্ছা, যাই হোক, যদি কোনো একটা যৌগ যদি পানির সাথে বিক্রিয়া করে নতুন কোনো যৌগ তৈরি করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি? তখন তাকে আমরা বলবো আদ্য বিশ্লেষণ বিক্রিয়া। আর পানি যোজন বিক্রিয়াটা কি? পানি যোজন বিক্রিয়া হচ্ছে যেমন হচ্ছে আমাদের কপার সালফেট CuSO4, এটা পানির সাথে বিক্রিয়া করলে পানিটা হচ্ছে ক্যালাস পানি হিসেবে কপার সালফেটের সাথে থেকে যায়, যৌগের গঠনে কোনো পরিবর্তন আনে না, সে ক্যালাসের মাঝখানে আটকে যায়, তখন তাকে আমরা বলবো হচ্ছে যে এটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া।
এটা মোস্ট প্রবাবলি এখানে HCl তৈরি হবে। আচ্ছা যাই হোক, এর পাশে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া কি হবে? জারণ বিজারণ বিক্রিয়া জারণ সংখ্যা পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটু যে আমরা লিখছি যে কপার জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করছে এবং ওখানে কপার সালফেট এবং হচ্ছে কি তৈরি হয়েছে, জিঙ্ক তৈরি হয়েছে। তো এটা হচ্ছে এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। এখন জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে হলে আগে আমাকে জারণ সংখ্যা চিনতে হবে এবং জারণ সংখ্যা বের করা জানতে হবে। আচ্ছা, আমি তাহলে জারণ সংখ্যার টপিকটা একটু বলে ফেলি। জারণ সংখ্যার টপিকটা হচ্ছে যে যৌগ গঠনকালে কোনো একটা মৌল কি পরিমাণ ইলেকট্রন ত্যাগ করলো বা কি পরিমাণ ইলেকট্রন গ্রহণ করলো তার সংখ্যাকে জারণ সংখ্যা বলা হয়। কেউ ইলেকট্রন ছেড়ে দিল, এটাকে আমরা বলি হচ্ছে যে তার জারণ সংখ্যা হচ্ছে প্লাস, আর কেউ ইলেকট্রন গ্রহণ করলে তখন তার জারণ সংখ্যা হয়ে যায় মাইনাস। তো এখানে আমরা যদি জারণ সংখ্যা বের করা জানতে হয়, বের করারও একটা ধাপ আছে, যেটা হচ্ছে আমরা জারণ সংখ্যা নির্ণয়ের মধ্যে যা শিখবো। আচ্ছা, আমরা আপাতত এই যৌগটা নিয়ে একটু আলাপ করে, এই বিক্রিয়াটা নিয়ে একটু আলাপ করে ফেলি। এখানে কপার 1 আওয়ার, কপারের জারণ সংখ্যা 0, এখানে হচ্ছে কপার জারণ সংখ্যা +2 হয়ে গেছে, আর এদিকে জিঙ্ক হচ্ছে 0 হয়ে গেছে, জিঙ্ক এখানে ছিল 2+। তাহলে এদের যে জারণ সংখ্যাগুলা একবার 0 ছিল, ডানে গিয়ে 2+ হয়ে গেছে, জিঙ্ক 2+ ছিল, ডানে গিয়ে 0 হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে এক্ষেত্রে জারণ সংখ্যা যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আমরা এই টপিকটা একটু পরে আবার আলাপ করে নেব। আচ্ছা, এরপরে আসা হচ্ছে অর্ধক্ষেপণ বিক্রিয়া। অর্ধক্ষেপণ বিক্রিয়াটা কি? দেখা যায় যে কখনো কখনো দুই ধরনের দ্রবণকে বিক্রিয়া করানোর পরে যে এমন কোন একটা যৌগ তৈরি হয় যেটা আসলে পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে? তো তখন আমরা ওই বিক্রিয়াটাকে বলি হচ্ছে অর্ধক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো বিষয় খুব মাথায় রাখতে হবে। আমাদেরকে কোনো একটা যৌগের মধ্যে, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে KMnO4, এখানে আমাদেরকে বললো যে Mn এর জারণ সংখ্যা নির্ণয় করো। তো Mn এর জারণ সংখ্যা বের করতে গেলে আমাদেরকে পটাশিয়ামটা জানতে হবে, অক্সিজেনটা জানতে হবে। তো আমরা মোটামুটি বইয়ের মধ্যে মোটামুটি একটা ছক আছে, সেই ছকে কিছু তথ্য দেওয়া ছিল। গ্রুপ 1 এর যে মৌলগুলা, গ্রুপ 1 তাদের জারণ সংখ্যা ছিল +1। গ্রুপ 2 ছিল, গ্রুপ 2 এর মৌলগুলোর জারণ সংখ্যা ছিল +2। গ্রুপ 2 এর +2। তারপরে গ্রুপ 17 এর যে মৌলগুলা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের হচ্ছে -1 ছিল। তারপরে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে O এর জারণ সংখ্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে -2, -1/2 হয়, কখনো কখনো -1 হয়। এরপর হচ্ছে কেউ যদি একা থাকে, মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। তারপরে যৌগমূলকের জারণ সংখ্যা যৌগমূলকের চার্জের সংখ্যা সমান হয়, এবং একটা যৌগের যতগুলো পরমাণু আছে তাদের সবার জারণ সংখ্যা যোগফল কি হবে? 0 হবে। তো আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে KMnO4, তো এখানে হচ্ছে যে যেহেতু এটা একটা যৌগ, তাহলে এটা পুরোটা এখানে যে পরমাণুগুলো আছে তাদের সবার জারণ সংখ্যা যোগফল 0 হবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের Mn এর জারণ সংখ্যা হচ্ছে x, আর এটা হচ্ছে +1, এটা হচ্ছে কত? -2 করে। তো তাহলে আমরা যদি একসাথে করে লিখি, তাহলে +1 করে আসছে হচ্ছে একটা, প্লাস ম্যাঙ্গানিজ একটা, তাহলে তার x, প্লাস হচ্ছে আমার অক্সিজেন হচ্ছে -2 করে আসছে হচ্ছে কয়টা? 4টা, = 0। তো এখান থেকে আমরা কি করতে পারি যে আমাদের এটা 1, এটা x - 8 = 0, দেন আমাদের এখানে x - 7 = 0, তাহলে আমাদের x এর মান আসবে 7। তাহলে আমরা বলতে পারবো যে KMnO4 এ Mn এর জারণ সংখ্যা হচ্ছে +7, ওটা প্লাস দিয়ে লিখতে হবে। আমরা যদি আরেকটা একটু দেখি, পটাশিয়াম ডাইক্রোমেট যদি দেখি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আমাদেরকে যদি বলি Cr টা বের করতে পারো, তার মধ্যে হবে এটা হচ্ছে x, পটাশিয়ামটা আমরা জানি +1, অক্সিজেনটা হচ্ছে -2। তো তাহলে আমরা কি লিখবো যে আমরা ধরে নিব যে ক্রোমিয়ামটা হচ্ছে x, ঠিক আছে? তাহলে কি হবে? আমরা +1 × 2 প্লাস হচ্ছে x × 2 প্লাস হচ্ছে -2 × যে 4, এটার সমান আমরা 0 লিখতে পারবো। তাহলে কি হয়ে যাবে? 2 + 2x - 8 = 0। দ্যাট মিনস, সরি, এটা 7, তাহলে 14 হবে। 14 থেকে 2 গেলে 12, তাহলে 2x - 12 = 0। তাহলে আমাদের x এর মান আসবে 6। তাহলে আমাদের K2Cr2O7 বা পটাশিয়াম ডাইক্রোমেটে আমাদের ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। আচ্ছা, আমরা যে এক জারণ বিজারণ যুগপৎ ঘটে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। জারণ সংখ্যা নির্ণয় করাটা খুব ইম্পর্টেন্ট, জারণ বিজারণ যুগপৎ ঘটে এটাও খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো আমরা জারণ বিজারণ যুগপৎ ঘটে এটা বের করার জন্য আমাদের জারণ সংখ্যা বের করতে হয়। জারণ সংখ্যা বের করে এক্সপ্লেন করে করে
বা জারণ ঘটছে বিজারণ ঘটছে এটা বের করে এক্সপ্লেন করে করে বলতে হয় আর কি। এটার জন্য জারণ সংখ্যা বের করাটা জানতে হয়। আমরা যদি একটা বিক্রিয়া লিখি যে বইয়ের মধ্যে একটা বিক্রিয়া ছিল যে Na প্লাস Cl আর ছিল Cl2, এটা NaCl ছিল, এটা বইয়ের বিক্রিয়া ছিল যে Na প্লাস Cl2 হচ্ছে NaCl। এখানে একটা হাফ দিতে হয় সমতা করার জন্য। তো এখানে আমরা দেখতেছি যে সোডিয়াম হচ্ছে একদম একা, তার সাথে অন্য কেউ নাই, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা এখানে 0। আর এখানে ক্লোরিন হচ্ছে যে ক্লোরিন দুইটা আছে, তবে শুধু ক্লোরিন, তাহলে তারাও একা 0। অপরদিকে এখানে সোডিয়াম ক্লোরাইড যোগের মধ্যে সোডিয়াম হচ্ছে +1 হয়ে যায়, ক্লোরিন হচ্ছে -1 হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি কি এখানে জারণ সংখ্যা এবং বিজারণ সংখ্যা চেঞ্জ হয়েছে না? জারণ সংখ্যা চেঞ্জ হলে আমরা বলতে পারবো যে এখানে জারণ বিজারণ ঘটছে। আচ্ছা, জারণ বিক্রিয়া কি? জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া, আর একটা বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন ঘটে তাকে আমরা বলি জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়ার জন্য জারক এবং বিজারক লাগে। তো জারক হচ্ছে জারণ বিক্রিয়ার বিপরীত বিহেভিয়ার করে। জারণ বিক্রিয়া ইলেকট্রনের বর্জন ঘটে, জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। আর বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে, আর বিজারক হচ্ছে ইলেকট্রন কি করে? বর্জন করে। তাহলে বিজারক জারণ বিক্রিয়া দেয়, জারক হচ্ছে কি বিজারণ বিক্রিয়া দেয়। তো এখানে আমাদের হচ্ছে যে আমরা যদি জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে যদি একটু আলাদা করে দেখাই, জারণ বিক্রিয়া এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, আমরা সংখ্যা রেখা যদি আঁকি, সংখ্যা রেখা আমরা 0 1 2 এভাবে যদি চিন্তা করি, এখানে দেখা যাচ্ছে সোডিয়াম 0 ছিল, 0 থেকে সে হয়ে গেছে কত +1। তো যদি সে ডান দিকে যায়, যে অবস্থানে সে ছিল সেখান থেকে সে যদি ডানে যায়, তাহলে সে ইলেকট্রন ছেড়ে দিছে, ইলেকট্রন ছেড়ে দিলে একটা জারণ বিক্রিয়া করছে, তার মানে সে বিজারক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, আর এক্ষেত্রে সোডিয়াম হচ্ছে বিজারক। আর অপরদিকে আমাদের বিজারণ যে বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া হচ্ছে আমাদের ক্লোরিনটা ইলেকট্রন গ্রহণ করে সে Cl- হয়ে গেছে, তাহলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্লোরিন হচ্ছে এখানে বিজারক। আর এক্ষেত্রে জারণ বিজারণ যখন ঘটে তখন একজন ইলেকট্রন গ্রহণ করলে আরেকজন ইলেকট্রন ত্যাগ করতে হয়। যদি ত্যাগ করার মতো কেউ না থাকে তাহলে গ্রহণ করার মতো কাউকে পাওয়া যাবে না, তখন জারণ বিজারণ ঘটবে না। তার মানে কি, জারণ ঘটলে অবশ্যই বিজারণ ঘটবে, বিজারণ ঘটলে অবশ্যই কি করবে? জারণ ঘটবে। এটা বইয়ের মধ্যে এক্সপ্লেনেশনটা খুব ভালোভাবে দেওয়া আছে, তোমরা এটা কয়েকবার পড়বা, পড়লে দেখবা পরীক্ষা লিখতে পারবা। আচ্ছা, এছাড়া আমি আরেকটা বিক্রিয়া একটু দেখাই যে আমাদের অনেক সময় আরো কয়েকটা বিক্রিয়া দিয়ে বলে যে দেখাও যে এখানে জারণ বিজারণ যুগপৎ ঘটছে, বা বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো আয়রনের একটা বিক্রিয়া আছে যে FeCl2, এটা খুব ফেমাস কমন বিক্রিয়া। বিক্রিয়া করে তারা FeCl3 তৈরি করে। এখানে যেটা হয় যে আয়রন হচ্ছে দুইটা জারণ সংখ্যা প্রদর্শন করে, আয়রন হচ্ছে +2 হতে পারে, আবার +3 হতে পারে। তো FeCl2 তে ক্লোরিন হচ্ছে -1 করে 2, তাহলে আয়রন এখানে +2 হয়ে যায়, ক্লোরিন এখানে -1। ক্লোরিন এখানে যেহেতু ক্লোরিন একা, তাহলে এখানে ক্লোরিন 0, আর এখানে ক্লোরিন 3টে আসছে -1 করে, তাহলে আয়রনকে 0 হওয়ার জন্য +3 হয়ে যাইতে হয়েছে। আমরা জানি যে মোট জারণ সংখ্যা 0, তাহলে ক্লোরিন 3টা যদি -3 হয়, তাহলে আয়রন একা কত হবে? +3 হবে, তাহলে গিয়ে 0 হবে। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের কি ঘটলো? এখানে আয়রন হচ্ছে 2+, ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি হয়ে গেল? 3+ হয়ে গেল, সে ইলেকট্রন ছেড়ে দিছে। আর এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। আর এক্ষেত্রে Fe2+ হচ্ছে আমাদের বিজারণ। আর বিজারণ বিক্রিয়া কি হবে? আমাদের Cl যেটা 0 ছিল, Cl কিন্তু দুইটা, একটা মাইনাস একটা 0, 0 আলাদা, ইলেকট্রনটা গ্রহণ করে সে Cl- হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এই বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর Cl হচ্ছে আমাদের জারণ। এরপরে লা-শাতিলিয়ান নীতি। লা-শাতিলিয়ান নীতি কি? আমরা জানি যে হচ্ছে যে বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, সাম্যাবস্থাটা কি? সাম্যাবস্থা হচ্ছে যে নিউট্রাল অবস্থা, যেখানে আসলে বিক্রিয়াটা বাইরে থেকে হচ্ছে কি হচ্ছে না এটা বোঝা যায় না। উন্মুখী বিক্রিয়াটা শুরুতেই দুই দিক থেকে ঘটে, বিক্রিয়ক থেকে উৎপন্ন, উৎপাদ থেকে আবার পরবর্তীতে বিক্রিয়ক উৎপন্ন হয়। প্রথমে সম্মুখ বিক্রিয়ার ব্যাগ বেশি থাকে, পরবর্তীতে একটা সময় গিয়ে আস্তে আস্তে দেখা যায় যে উভয়মুখী বিক্রিয়ার ব্যাগটা সমান হয়ে যায়, তখন ওইটাকে আমরা বলি সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় আমরা যদি কোনো একটা নিয়ামক তাপ, চাপ এবং ঘনমাত্রাকে পরিবর্তন করি, তাহলে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
এটা সহজ কথা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু একটাকে চেঞ্জ করে ফেলি, বাড়াই ফেলি, তাহলে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তন হবে যেন এটা কমে যায়। আবার আমরা যদি কোনো কিছুকে কমাই ফেলি, সাম্যাবস্থাটা এমনভাবে পরিবর্তন হবে যেন এটা কি হয়ে যায়, বেড়ে যায়। তো আমরা একটা বিক্রিয়া নিয়ে যদি একটু আলোচনা করি, যে আমরা ধরলাম যে এখানে একটা বিক্রিয়া এ আর বি মিলে, একটা উন্মুখী বিক্রিয়া মিলে তৈরি করলো হচ্ছে সি, এবং আমরা ধরলাম যে এখানে ডেল্টা এইচ হচ্ছে আমাদের নেগেটিভ। তো ডেল্টা এইচ নেগেটিভ হলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল্টা এইচ যদি পজিটিভ হয় তখন এটাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে সম্মুখ বিক্রিয়াটা তাপ উৎপাদী, মানে এটা এ আর বি মিলে যখন সি উৎপন্ন হয় তখন কিছু তাপ উৎপন্ন হয়। আর তাহলে বিপরীত বিক্রিয়াটা কি হবে, সি থেকে যখন এ প্লাস বি উৎপন্ন হয় তখন পরিবেশ থেকে কিছু তাপ কি হবে, রিডিউস হবে। তো তাহলে এই বিক্রিয়াটার সাম্যাবস্থার তাপের প্রভাব আছে, যার মধ্যে তাপের পরিবর্তন মানে সে তাপ উৎপাদী বা তাপহারী, তার মধ্যে কি থাকবে, তাপের প্রভাব থাকবে। তো তাহলে এখানে আমি যদি সাম্যাবস্থায় যে তাপ বৃদ্ধি করি, আমি যদি তাপ যদি প্রয়োগ করি, ধরুন এই বিক্রিয়াটা যে পাত্রে হচ্ছে সে পাত্রে আমি যদি তাপ প্রয়োগ করি, আমি যদি পিছনে নিচে থেকে আগুন লাগিয়ে দিই বা সামান তাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, আমরা বললাম যে আমরা যদি কোনো কিছুকে বাড়াই দিই বাইরে থেকে, বা কোনো কিছু বাইরে থেকে যদি বেড়ে যায়, তাহলে সাম্যাবস্থা লাসের নিউটন যে এমনভাবে মুভ করবে যেন সেটা কমে যায়। তাহলে আমার যদি এই বিক্রিয়াটা যদি এদিকে যদি বিক্রিয়া ব্যাগ বাড়াই দেয়, তাহলে এদিকে তাপ আরো উৎপন্ন হচ্ছে, বাইরের তাপ এবং এই তাপ মিলে আরো তাপ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এই বিক্রিয়াটা বাম দিক সাম্যাবস্থাটাকে বামে সরাই, মানে বামের বিক্রিয়ার ব্যাগটা বাড়াই দিবে, বিপরীত বিক্রিয়া ব্যাগ বাড়াই দিবে। তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আমরা যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করি, এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা বামে সরে যাবে, অর্থাৎ বিপরীত বিক্রিয়া ব্যাগ বৃদ্ধি পাবে এবং তাপ বৃদ্ধিজনিত ফলাফল কি হবে, প্রশমিত হবে। আর আদারওয়াইজ আমি যদি এমন করি যে এখানে বিক্রিয়া পাত্রের নিচে কিছু বরফ এনে দিই, বরফ ঢেলে দিই বিক্রিয়া পাত্রের মধ্যে, তাহলে বাইরে তাপ কমে যাচ্ছে, তাহলে ভিতরে তাপটাকে কি করতে হবে, বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য মানে আমরা তাপ কমাই দিচ্ছি যেহেতু, তাহলে তাপটা কি হবে, সাম্যাবস্থাটা তাপ বাড়ানোর চেষ্টা করবে। তাহলে তাপ বাড়ানোর জন্য সাম্যাবস্থা ডানে সরে যাবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া বেগ বৃদ্ধি পাবে এবং তাপ বিরোধজনিত ফলাফলকে প্রশমিত করবে। আমরা লাসের নীতি ব্যাপারটাকে অনেকটা আমাদের সাথে কম্পেয়ার করতে পারি, যে আমরা গরমকালে কি করি, যে বাইরে যখন তাপ অনেক বেড়ে যায় আমরা ভিতরে তাপটাকে কি করার চেষ্টা করি, কমানোর চেষ্টা করি। এখানেও ঠিক তেমনটাই ঘটে। আর শীতকালে যখন তাপ যখন কমে যায় তখন আমরা ভিতরে কি করি, তাপ বাড়ানোর চেষ্টা করি। তাহলে এখানেও ঠিক একই ঘটনা ঘটতেছে। আচ্ছা, এবার আমরা যদি বলি যে এখানে যদি ডেল্টা যদি পজিটিভ হইতো তাহলে কি ঘটতো, তাহলে এদিকে হচ্ছে তাপহারী সম্মুখ বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া, বিপরীত বিক্রিয়াটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমি যদি সাম্যাবস্থার তাপ প্রয়োগ করতাম, তাহলে সাম্যাবস্থা ডানে সরে যেত তাপ কমানোর জন্য, এবং আমি যদি সাম্যাবস্থার তাপ হ্রাস করতাম, সাম্যাবস্থা বামে সরে যেত তাপ বৃদ্ধি করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসছে আমাদের চাপের প্রভাব। এই বিক্রিয়াটা দিয়ে আমরা চাপের প্রভাব আলোচনা করে ফেলি। চাপের প্রভাব থাকার জন্য বিক্রিয়ক উৎপাদ ওরা গ্যাসীয় হতে হবে, আর গ্যাসীয় হওয়ার পরে তাদের বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পরিবর্তন থাকতে হবে। বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যার মধ্যে যদি কোনো পরিবর্তন না থাকে তাহলে সেক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না। আমি দেখতেছি যে আমার এখানে বিক্রিয়কের মোল আছে 2 মোল, 1 মোল যোগ 1 মোল 2 মোল, আর উৎপাদক সংখ্যা 1 মোল। তাহলে এক্ষেত্রে আমার চাপের প্রভাব থাকবে। এটা ঠিক একই রকম, যদি কিছু একটা বাড়াই দেওয়া হয় কমাই ফেলা হবে। তাহলে আমরা যদি বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করি, তাহলে সাম্যাবস্থা ডানে সরে গিয়ে কি করবে, চাপটাকে রিডিউস করে দিবে। আর আমরা যদি চাপ বাড়াই ফেলি, সাম্যাবস্থা বামে সরে গিয়ে চাপকে কি করবে, বাড়াই ফেলবে। আচ্ছা, এরপর হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা সহজ, আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, সাম্যাবস্থা ডানে সরে গিয়ে উৎপাদক ঘনমাত্রা বৃদ্ধি করে ফেলবে। আমরা যদি উৎপাদক ঘনমাত্রা বৃদ্ধি করে ফেলি, সাম্যাবস্থা বামে সরে গিয়ে বিক্রিয়ক ঘনমাত্রা কি করবে, বৃদ্ধি করে ফেলবে। এই টপিকটা নিয়েও তোমাদের বইতে খুব ভালোভাবে লেখা আছে টপিকটা, তোমরা ওই টপিকটা পড়বা। যে টপিকগুলো আমরা আলোচনা করলাম এই টপিকগুলো অন্তত মিস করবা না, সবগুলো টপিক ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবা। এখান থেকে পরীক্ষার প্রশ্ন, এমসিকিউ বলো, সিকিউ বলো, এসকিউ বলো, তোমরা প্রশ্ন কমন পাবে।